ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 5 এর স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে আমি বেশ কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বলে দেবো, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে থেকেও আমি কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট বলে দেবো, যেগুলো কিনা মানে এক্সামে আসতে চলেছে এমনই ভেবে নাও, ঠিক আছে? তো সেই কোয়েশ্চেন্সগুলো বলে দেবো এবং এর নোট মানে এর উত্তরগুলো কোথায় পাবে, কিভাবে প্রিপারেশন নেবে, সমস্ত কিছু আমি ভিডিওটিতে বলে দেবো। তাই অবশ্যই করে কি করো, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, তোমরা জানো যে তোমাদের টোটাল মাইনর দুটো পেপার পড়তে হবে, একটা হচ্ছে মাইনর 3, একটা মাইনর 4। তোমাদের মাইনর 3 যে পেপারটা আছে সেটাই কি, সেটা তোমাদের সিলেবাসের আউটলাইন আছে কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড সোসাইটি। এবং তোমাদের মাইনর 4 যে পেপারটা আছে সেটার নাম হচ্ছে কি, সেটা হচ্ছে পাবলিক রিলেশন। এই যে পাবলিক রিলেশন যে পেপারটা, এটা তোমাদের অ্যাকচুয়ালি যারা সেমিস্টার 4-এ অনার্স ছিল জার্নালিজমের, তাদের ডিএসসিসি 8 পেপার যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের এখন মাইনর 4 পেপার, বোঝা গেল? তো আমি সেটাই এখন যাচ্ছি না, এখন মোটামুটি তোমাদের মাইনর 3 যে পেপারটা, সেখান থেকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো বলে দেবো। তার আগে দেখো তোমাদের সিলেবাস কি আছে। তোমাদের সিলেবাস দেখো, 5 যদিও 1 লেখা আছে, এটা তোমাদের মাইনর 3 হিসাবেই পড়তে হবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের টোটাল 4টে ইউনিট আছে, যেমনটা আগেও ছিল 4টে ইউনিট। 4টে ইউনিটের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল যে অর্থাৎ থিওরিটিক্যাল যে এক্সাম হবে সেটা হচ্ছে 3টে ইউনিটের বেসিসে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3, ঠিক আছে? এবং তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম হবে, সেটা তোমাদের নিজেদের কলেজেই হবে। সেটা কবে, সেটা এই ইউনিট 4 থেকে হবে, ঠিক আছে? তো টোটাল 4টে ইউনিট, 3টে ইউনিট থেকে তোমাদের থিওরিটিক্যাল এক্সাম হচ্ছে এবং একটা ইউনিট থেকে তোমাদের কি হবে, প্র্যাকটিক্যাল এক্সাম হবে, সেটা নিজেদের কলেজে হবে। তো দেখো, তোমরা বলবে দাদা এখানে 3টে যে ইউনিট আছে, 3টের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট কোনটা? দেখো, তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে ইউনিট 1। ইউনিট 1 থেকে তোমাদের বেশি প্রশ্ন আসবে, অর্থাৎ 3টে যে ইউনিট আছে বাকি দুটোর তুলনায় ইউনিট 1 থেকে বেশি নাম্বারের কোয়েশ্চেন্স আসবে, বোঝা গেল? তো এবারে আসছি, দেখো তোমাদের কি সাজেশনস আছে। দেখো, সেমিস্টার 5 তোমাদের জন্য মাইনর 3, আর আমি বলে দিয়েছি আউটলাইনটা কি আছে, কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড সোসাইটি। তো দেখো, সব থেকে প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমি প্রথমে রেখেছি, সেটা কি, প্রোপাগান্ডা ও গণতন্ত্রের সম্পর্কের বিষয়ে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আমি মনে করছি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এবারে আসতে চলেছে, হোক সেটা বড় কোয়েশ্চেন্স বা শর্ট কোয়েশ্চেন্স, তবে আশা করা যায় এটা বড় প্রশ্নেই আসবে, বোঝা গেল? তাই এই প্রশ্নটা ছেড়ে যেও না। এই প্রশ্নটা নিয়ে আমি একটা ডিটেলসে ডিসকাশন করেছিলাম একটা ভিডিওতে, সেটা মোটামুটি উপরে যে আই বাটন আছে সেখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে ভিডিওটা। অবশ্যই এই সাজেশন ভিডিও দেখার পর সেটা তোমরা দেখে নিও। তারপরের প্রশ্ন দেখো, উন্নয়নের ডমিনেন্ট প্যারাডাইম তত্ত্ব কি, বা ডমিনেন্ট প্যারাডাইম তত্ত্ব বলতে কি বোঝো, ঠিক আছে? এই প্রসঙ্গে উদ্ভাবনের ব্যাপন তত্ত্ব আলোচনা করো। এখানে আমি বলে রাখি, তোমাদের যদি বড় কোয়েশ্চেন্সে আসে তাহলে সেম এইভাবে আসবে, অথবা তোমাদের যদি শর্ট কোয়েশ্চেন্সে আসে হয়তো বলে দেবে যে টিকা লেখো উন্নয়নের ডমিনেন্ট প্যারাডাইম তত্ত্ব, ঠিক আছে? বা প্যারাডাইম তত্ত্ব বলে দিল, তখন তোমাদের লিখতে হবে। তারপর দেখো, এটা 2021-এ এসছে, আর আগের প্রশ্নটা 2020-22 এসছে এবং তোমাদের 2026-এও আসতে চলেছে, বোঝা গেল? 3 নম্বর প্রশ্নটা দেখো, নিউকম্বে সিস্টেমেটিক কমিউনিকেশন মডেল বা সিস্টেমেটিক মডেল বলতে কি বোঝো সেটা ব্যাখ্যা করো। 2020, 2021 এবং তোমাদের এটা শর্ট কোয়েশ্চেন্সে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি বা প্রবল। দেখো, 4 নম্বর যে প্রশ্নটা আছে এখানে, গণমাধ্যমের উন্নয়নমূলক পর্যায় কি, এটি কি সত্যি সমাজের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে? তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি প্রদান করো বা যুক্তি দাও। এটা জাস্ট তোমরা রিড করে রাখবে, আমি জে আর বলে লিখে রাখছি, যেগুলো জে আর বলে লিখবো তোমরা জাস্ট রিড করবে। জাস্ট রিড মানে এই নয় যে মানে জিনিসটা শুধু রিডিং পড়ে নেবে, ঠিক আছে?
সেটা পড়ে জাস্ট মানে যেন সেই জিনিসটা সম্পর্কে তোমার কাছে আইডিয়াটা থাকে, ঠিক আছে, অর্থাৎ বাই চান্স যদি এসে যায় সেটা যেন তুমি বানিয়েও লিখতে পারো, বোঝা গেল। তারপর দেখো এই প্রশ্নটা তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেমিওলজির মৌলিক ধারণা হিসাবে সাইন, কোড ও সিগনিফিকেশনের অর্থ ব্যাখ্যা করো এবং উদাহরণ সহ আলোচনা করো। ঠিক আছে, খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এখানে আশা করা যায় তোমাদের, আমি যেমন এখানে দিয়েছি সাইন, কোড, সিগনিফিকেশন, তোমাদের হয়তো স্পেসিফিক একটা জিনিস দিয়ে দেবে যে সেমিওলজির মৌলিক ধারণা হিসাবে সাইনের অর্থ ব্যাখ্যা করো বা সিগনিফিকেশনের ব্যাখ্যা করো, ঠিক আছে। তবে আমি মনে করছি এই কোড দিয়ে তোমাদের আসতে পারে, বোঝা গেল। তারপর দেখো 6 নম্বর যে প্রশ্নটা আছে, শ্যানন ওয়েবারের গাণিতিক যোগাযোগ মডেলের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এটা শর্ট কোয়েশ্চেন্সে আসলে জাস্ট এতটুকু আসবে যে সীমাবদ্ধতা আলোচনা করো। আধুনিক গণযোগাযোগ ব্যবস্থায় এই মডেলের প্রাসঙ্গিকতা কতখানি তা বিশ্লেষণ করো নিজের ভাষায়, বোঝা গেল। 7 নম্বর একটা প্রশ্ন আছে দেখো, ম্যাকুয়েলের অপারেশনাল থিওরি কি? সাংবাদিকতার বাস্তব চর্চার সঙ্গে এর সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে, বা বিস্তারিতভাবে আলোচনা করো। ডমিনেন্ট মিডিয়া প্যারাডাইম বলতে কি বোঝো? এটা অলরেডি হয়ে গিয়েছে। এটি উন্নয়ন যোগাযোগকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। এই প্রশ্নটা মোটামুটি তোমাদের এই 2 এর প্রশ্ন আর ওটা সেম, দুটোর অ্যান্সার সেম। তারপর দেখো ডিজিটাল মিডিয়া যুগে স্পাইরাল অফ সাইলেন্স তত্ত্ব কতটা প্রাসঙ্গিক, নিজের মতামত দাও বা নিজের মতামত প্রকাশ করো। এটা তোমরা জাস্ট রিড করে রাখবে শর্ট কোয়েশ্চেন্সের জন্য। মিডিয়া কনগ্লোমারেশন কিভাবে সংবাদ স্বাধীনতা ও গণতন্ত্রকে প্রভাবিত করছে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এটা ছেড়ে যেও না। এতগুলো স্টার দিচ্ছি মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই অবশ্যই এটা ছেড়ে যেও না তোমরা। টেকনোলজিক্যাল ডিটারমিনিজম সমাজে ডিজিটাল বৈষম্য সৃষ্টি করে, তুমি কি একমত? নিজের বক্তব্যের সমর্থনে যুক্তি পেশ করো বা যুক্তি প্রদান করো। প্রেসের নর্মেটিভ তত্ত্বগুলি উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। শর্ট কোয়েশ্চেন আকারে দেখে রাখবে। গার্ডনার জ্ঞাপনে ঘটনা ও প্রেক্ষাপটের উপর গুরুত্ব আরোপ করেছেন। ব্যাখ্যা সহ তোমার উত্তরের সপক্ষে যুক্তি করো। জাস্ট রিড। JR। জ্ঞাপন ও উন্নয়নের মধ্যে সম্পর্ক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এজেন্ডা সেটিং মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এটা টিকা আকারে আসতে পারে। এজেন্ডা সেটিং বলে টিকা লেখো, এজেন্ডা সেটিং। দেখো এজেন্ডা সেটিং বলতে কি বোঝো? জনমত গঠনে এজেন্ডা সেটিং কি ধরনের ভূমিকা পালন করে তা নিজের ভাষায় লেখো। এটা তোমাদের যদি বড় কোয়েশ্চেন্সে আসে তাহলে এটা এইভাবে আসবে, অর্থাৎ এজেন্ডা সেটিং বলতে কি বোঝো সেটা লিখতে হবে যেমন। তারপরে জনমত গঠনে এজেন্ডা সেটিং কি ধরনের ভূমিকা পালন করছে সেগুলো স্টেপ বাই স্টেপ কয়েকটা লিখতে হবে, বুঝে গেল। তারপর দেখো 16 নম্বর একটা কোয়েশ্চেন্স আছে, গণমাধ্যম নির্ভরতার মাত্রা সবসময় একরকম হয় না, সবিস্তারে আলোচনা করো বা নিজের ভাষায় লেখো। জাস্ট রিড। তো এগুলো মোটামুটি দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল এবং বেশ কয়েকটা আমি অ্যাড করেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেগুলো কি কি আমি এখানে দিয়ে দিয়েছি দেখো। সেগুলো তোমার হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করে 10 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত। এবারে শর্ট কোয়েশ্চেন্স কয়েকটা আমি এক্সট্রা ভাবে দিয়েছি দেখো। সেটা কি? সংক্ষেপে জ্ঞাপনের আঙ্কিক তত্ত্ব বর্ণনা করো। টিকা আকারে দেখে রাখবে। বিশ্বায়নের যুগে মিডিয়া কনগ্লোমারেশনের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ তুমি যদি এই কনগ্লোমারেশন সম্পর্কে একটা টিকা পড়ে রাখো তাহলে তোমার মোটামুটি বড় কোয়েশ্চেন্স এবং শর্ট কোয়েশ্চেন্স দুটোই কভার হয়ে যাবে এই কনগ্লোমারেশন সম্পর্কে টিকা করে রাখলে। তোমরা এই প্রশ্নটা করে নিও, এটা করলে ওটা অটোমেটিক হয়ে যাবে। ম্যাকুয়েলের গণজ্ঞাপনের 4টি তত্ত্ব লেখো। 4টির জায়গায় তোমাদের 5টি বলতে পারে, 6টি বলতে পারে, ঠিক আছে। উপযুক্ত উদাহরণ সহ কাল্টিভেশন তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট। কাল্টিভেশন তত্ত্ব। মিডিয়ার বিশ্বায়ন ও প্রোপাগান্ডা মডেল ব্যাখ্যা করো। তোমরা একদম প্রথমের প্রশ্নটা যদি করে রাখো সেখান থেকে এটা হয়ে যাবে। ওয়েস্টলি ম্যাকলিনের মডেল উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। জাস্ট দেখে রাখবে, তোমাদের জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়, আমি তবু এটা কাটা চিহ্ন দিয়ে রাখছি, ক্রস। এবারে দেখো কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স আছে। এক্সট্রা কোয়েশ্চেন্স আমি দিয়েছি, এগুলো তোমরা জাস্ট দুবার করে রিড করবে, এর বেশি কিচ্ছু করার দরকার নেই। জাস্ট দুবার করে কি করবে? রিড করবে। রিড করবে মানে এই নয় যে ইরিং বিরিং তিরিং করে পড়ে যাবে, ঠিক আছে। রিড করবে মানে জাস্ট একবার করে তোমরা দুবার করে পড়বে, পড়ে সেটা নিজে কি বুঝেছো
সেটা একবার জাস্ট তুমি খাতা বন্ধ করে বা চোখ বন্ধ করে যেভাবে বললে তোমার সুবিধা হয় সেইভাবে বলবে। বোঝা গেল? এই ইউনিট থেকে টোটাল 3টে ইউনিটের 1টা থেকে 5টা 6টা 7টা টোটাল এখান থেকে প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো এইগুলো এই 5টা কোয়েশ্চেন একদিন করে করলে তোমাদের মোটামুটি 3 দিনে এক্সট্রা কোয়েশ্চেন্স গুলো হয়ে যাবে। বাকি তোমাদের এখান থেকে যে কোয়েশ্চেন্স গুলো করতে হবে আমি সেগুলো বলে দেবো। এগুলো তো ইম্পর্টেন্ট হলো, এবারে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো এর মধ্যে থেকে করবে বা কোন মানে কিভাবে পড়বে, কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে সেগুলো আমি বলে দেবো ভিডিও শেষে। তার আগে এক্সট্রা কোয়েশ্চেন্স গুলো একবার দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিতে পারো। দেখো, সাম আসগরের ইন্টারেক্টিভ যোগাযোগ মডেল ব্যাখ্যা করো এবং এটি কিভাবে লিনিয়ার যোগাযোগ মডেলের সীমাবদ্ধতা দূর করেছে তা সংক্ষেপে লেখো। ডেভিড বার্লোর এসএমসিআর যোগাযোগ মডেলটি আলোচনা করো। সাংবাদিকতা ও গণমাধ্যমের ক্ষেত্রে এই মডেলের ব্যবহার আলোচনা করো বা ব্যাখ্যা করো। রোমান জ্যাকবসনের যোগাযোগ মডেলের 6টি কার্যাবলী, জাস্ট কার্যাবলীটা দেখে রাখবে, আর কিছু দরকার নেই। ট্রান্সমিশন মডেল ও রিসেপশন মডেলের পার্থক্য জাস্ট দেখে রাখবে, এটা না দেখলেও চলবে কিন্তু এটা দেখার দরকার নেই। দেখো, মাস সোসাইটি তত্ত্ব দেখার দরকার নেই। এখান থেকে দুটো প্রশ্ন দেখে রাখবে। একটা হচ্ছে হাইপোডার্মিক নিডল বা ম্যাজিক বুলেট মডেলের মূল ধারণা ও সীমাবদ্ধতা, অর্থাৎ গুরুত্ব এবং সীমাবদ্ধতা দেখে রাখবে। আর একটা দেখে রাখবে হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স ধারণা কিভাবে প্রচলিত মিডিয়ার প্রভাব তত্ত্বকে চ্যালেঞ্জ করে তা আলোচনা করো। এখান থেকে কাল্টিভেশনটা দেখে রাখবে, আগেই দেখে রেখেছো, ওই তত্ত্বটা জাস্ট দেখে রাখলেই হবে। গেট কিপিং মোস্ট ইম্পর্টেন্ট, এটা অ্যাকচুয়ালি আমার ওখানে রাখার কথা ছিল, অর্থাৎ উপরের লিস্টে, কিন্তু কোনো কারণবশত এখানে চলে আসছে। ম্যাকব্রাইড কমিশন কেন তথ্য বৈষম্য বা ইনফরমেশন ইমব্যালেন্সের কথা বলেছিলেন তা ব্যাখ্যা করো বা বলেছিল নিজের ভাষায় আলোচনা করো। আধুনিক কর্পোরেট প্রতিষ্ঠানে অনানুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব জাস্ট রিড করে রাখবে। আর এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। কর্পোরেট যোগাযোগ কন্ডুইট মডেল ও প্রেপ ভাইন মডেলের মধ্যে পার্থক্য আলোচনা করো। এবারে আসি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি আমি, দেখো, সব থেকে প্রথমে তোমরা 1 নম্বরটা করবে। ঠিক আছে, 1 নম্বর করার পর তোমরা এই 2 নম্বরের প্রশ্নটা করবে, তারপর তোমরা করবে 5 নম্বর, দেন তোমরা 10 নম্বরের প্রশ্নটা করবে। 3 হলো, 4, এখান থেকে 5 নম্বর এটা। ঠিক আছে, এটা অলরেডি আমি বলেছি যে 2 এর সঙ্গে মার্জ করে পড়ে নেবে। ঠিক আছে, আর এখান থেকে বাকি এইগুলো প্রথমে এটা করে নেবে, 4 নম্বর 5 নম্বর, দেন তোমাদের 1 নম্বর 2 নম্বর, বাকি দুটো দেখে নিও। বোঝা গেল? এবং তাহলে বলবে দাদা যেগুলো 5টা ইম্পর্টেন্ট বললেন তাহলে এগুলোই শুধু করি, বাকিগুলো করব না। বাকিগুলো করব না যারা ভাববে, ঠিক আছে, তারা কিন্তু মানে পরীক্ষার দিন ফেঁসে যাবে। কেননা বেশ কিছু কোয়েশ্চেন্স কি হবে, তোমরা যদি বাকি কোয়েশ্চেন্স গুলো করো, এর যে ধরো তোমার কোনো একটা আনকমন কোয়েশ্চেন্স এসে গেল, তখন তুমি এগুলো থেকে সেটা লিখতে পারবে। বোঝা গেল? তবে আশা করা যায় এই প্রশ্ন যেগুলো আছে এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে, এর বাইরে কোনো কিছু তোমাদের করার দরকার নেই। যদি এখনো পর্যন্ত তোমরা করে থাকো, সাপোজ তুমি দেখতে পাচ্ছ যে কিছু প্রশ্ন তুমি পড়েছিলে যেগুলো এই লিস্টে নেই, সেগুলো অবশ্যই তোমরা রিভাইজ করে নিও, দেন এগুলো তোমরা করো। ঠিক আছে, অর্থাৎ যেগুলো আমি পড়েছি সেগুলো কেন রিভাইজ করব না, বোঝা গেল? তাই সেগুলো করার পাশাপাশি এটাও করে নিও আগে। তো এই ছিল সাজেশন। এবার বলে দাদা উত্তরগুলো কোথায় পাবো? দেখো, এর উত্তরগুলো আমাদের অ্যাপ একাগ্রতা ক্লাসেসের লোগোটা এইভাবে প্লে স্টোরে তোমরা গেলে সার্চ করলে পেয়ে যাবে। সেখানে তোমরা এই ভিডিওর যে থাম্বনেল আছে, এই থাম্বনেলই তোমরা একটা দেখতে পাবে একাগ্রতা ক্লাসেস অ্যাপ ওপেন করলে। সেখানে ক্লিক করলে তোমরা দুটো নোটস পাবে ফ্রি অফ কস্টে। ঠিক আছে, এবং বাকি যে এই নোটসগুলো আছে বোথ ভার্সনে দেওয়া হবে, সেগুলো পেড থাকবে। পেডটা কত দেখো, পার পেপার রেগুলার প্রাইস থাকে, রেগুলার প্রাইস তোমাদের পার পেপার থাকে এই
239 অর্থাৎ 239 টাকা। কেউ যদি মোটামুটি আজকে থেকে শুরু করে 5ই জানুয়ারি পর্যন্ত পারচেজ করো তাহলে M3 প্লাস M4 এই দুটোর নোটস তোমরা পারচেজ করতে পারবে অনলি অ্যাট 399। বোঝা গেল? অর্থাৎ এটাকে বলা চলে অফার প্রাইস। বোঝা গেল তাহলে? ঠিক আছে, তো আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। কারণ যদি কোনো কিছু বুঝতে সমস্যা থেকে থাকে, কোনো কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। এবং তোমরা আর কোন সাবজেক্টের নোটস চাইছো, কোন ভিডিও চাইছো, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাংক ইউ।